সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সখীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, গত দুটি ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের ব্যাকরণের উপর। প্রথমটি নিয়েছিলাম সন্ধির উপরে, দ্বিতীয়টি নিয়েছিলাম বানান রীতির উপরে। আর আজকে আমি তোমাদের ক্লাস দেব বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র যে ক্লাসটি তোমাদের সাথে আমার হবে, যে কবিতাটি আমি পড়াবো, কবিতার নাম হচ্ছে নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজকে যে ক্লাসটি নিব তার নাম হচ্ছে নারী এবং লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামকে আমরা সবাই চিনি, সবাই জানি, তাই তো? কিন্তু চোখে দেখিনি, এই আর কি। কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলা সাহিত্যের কি কবি? বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের একমাত্র বিদ্রোহী কবি হচ্ছেন কে? কাজী নজরুল ইসলাম। কিন্তু একমাত্র বলাটা আমার ভুল হলো। কেন সেটা জানো? কারণ যদি বাংলা সাহিত্যে এভাবে আসে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, তাহলে তোমাকে অবশ্যই 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 বলতে হবে মাইকেল মধুসূদন দত্ত। আর যদি আসে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে, তাহলে তোমাকে লিখতে হবে কাজী নজরুল ইসলাম। কিন্তু যদি প্রথম বিদ্রোহী কবি আসে, তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে মাইকেল মধুসূদন দত্ত। যাই হোক, আমরা এত ঝামেলায় যেতে চাই না, আমরা শুধু এটুকুই মনে রাখবো বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছেন কে? কাজী নজরুল ইসলাম। যাই হোক, আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জানতে হবে। কবিতায় যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে আসলে কাজী নজরুল ইসলাম কি এবং তার কর্মগুলা কি কি আছে এবং বাংলা সাহিত্যে তার অবদান কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন দেখো, কাজী নজরুল ইসলাম উনার জন্ম কত সাল তোমরা সেটা জানো? তোমাদের পরীক্ষায় একটা অবজেক্টিভস থাকে, বহু নির্বাচনী প্রশ্ন একটা থাকে, সেটি হচ্ছে যে কবির সাল সম্পর্কে, কবির জন্মসাল এবং কি মৃত্যুসাল। যেমন দেখো, আমাদের কাজী নজরুল ইসলাম 1899 সালে উনি বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এখন আমাদের কাছে মনে হতে পারে বর্ধমান জেলা, চুরুলিয়া গ্রাম, এগুলো তো আমাদের কাছে কেমন যেন মনে হচ্ছে যে অপরিচিত, তাই না? যাই হোক, অপরিচিত থাকলেও আমরা এগুলো জানব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নয়, এটি হচ্ছে ভারতের একটা রাজ্য আছে, সেটা হচ্ছে কি? পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলার নাম হচ্ছে বর্ধমান জেলা, এবং সেই বর্ধমান জেলারই চুরুলিয়া গ্রাম, আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা আমাদের জানতে হবে। এবং উনি মৃত্যুবরণ করেছেন উনি মৃত্যুবরণ করেছেন 1976 সালে। কোথায় সেটা? সেটা ঢাকায়। উনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তাহলে উনি জন্মগ্রহণ করেছেন কোথায়? ভারতে। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল, বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন। আর মৃত্যুবরণ করেছেন কোথায়? উনি মৃত্যুবরণ করেছেন ঢাকায়। ওনার কবরটা কোথায় আছে তোমরা কি সেটা জানো? তোমরা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে থাকো, অনেকে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওনি, কিন্তু জাতীয় জাদুঘরে গিয়েছো, এই জাদুঘর থেকে তুমি যদি একটু সামনের দিকে আগাও, তাহলে তুমি কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হয়েছে।
এখন কথা হতে পারে যে মসজিদের পাশে কেন ওনাকে কবর দেয়া হলো, এটা তো একটা সমস্যা থাকতেই পারে তোমাদের, যে মানে একটা প্রশ্ন থাকতেই পারে। এই জন্য কবর দেওয়া হয়েছে, উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। কেন কবর দিতে বলছে? যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। উনি কবর থেকে আজানের ধ্বনি শুনতে চেয়েছেন, এই জন্য ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই সমাহিত করা হয়েছে। কেউ যদি কখনো তোমরা জাতীয় জাদুঘরে যাও, ওইখান থেকে কিছু দূর 2 মিনিট হাঁটলে তুমি দেখতে পারবে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। যাই হোক, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? ওনাকে বলা হয় বিদ্রোহী কবি। ওনাকে বলা হয় কি কবি? বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের একজন বিদ্রোহী কবি হচ্ছেন কি? আমাদের কাজী নজরুল ইসলাম। আরেকটা বিষয় হয়তো বা তোমাদের একটু রেখে গেছি, সেটা হচ্ছে যে পরীক্ষায় অনেক সময় আসে যে বাংলা সাল, যে বাংলা কত বঙ্গাব্দে উনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। কিন্তু তোমাদের মধ্যে একটা চিন্তা থাকতে পারে যে তোমরা জানতে পারো, হ্যাঁ আমি তো ইংরেজি সালটা জানি, ইংরেজি কত সাল, কিন্তু আমি তো বাংলা সালটা জানি না। তাহলে কিভাবে এটা বের করব আমি? তোমাদের যদি ইংরেজি সালটা মনে রাখো যদি, তাহলে কিন্তু খুব সহজেই তুমি বাংলা সনটা বের করতে পারবে। তোমরা একটু লিখে নাও। কি লিখে নেবে? যে ইংরেজি সাল থেকে যদি 593 বিয়োগ করো, যেটা বের হবে সেটাই হচ্ছে ওই কবির বাংলা সাল। যেমন দেখো যে এখানে আমাদের কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন কত সালে? 1899 সালে। আমি লিখলাম 1899। এই 1899 থেকে যদি আমি 593 বিয়োগ করি, তাহলে আমি বাংলা সালটি পেয়ে যাব। যেমন দেখো 1899 থেকে আমি 593 বিয়োগ করব, তাহলে কি 9 আছে, 9 থেকে যদি 3 বাদ দিই কত হবে? 6। তারপর দেখো 9 9 মিলে গেল কত? 0। 8 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 3। আর এই পাশে হচ্ছে 1। দেখো বের হয়ে গেছে। তোমরা বই থাকলে মিলিয়ে নিতে পারো যে 1306, বাংলা 1306 সালে বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেছেন। এখন যদি আমরা মৃত্যু সাল থেকে 593 বিয়োগ করি, তাহলে বাংলা সনটা বের হয়ে যাবে। যেমন দেখো 1976 থেকে আমি 593 বিয়োগ করব। এটা শুধু কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেই যে প্রযোজ্য এমনটা নয়। তুমি যত কবি আছে, তোমার কবি সাহিত্যিক যা আছে, ওনাদের সবার জন্ম এবং মৃত্যু সাল থেকে তুমি যদি 593 বিয়োগ করো, তুমি বাংলা সনটা পেয়ে যাবে। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন দেখো তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? বিয়োগ করলে 3। এখানে 17, কারণ উপরে ছোট সংখ্যা, তাহলে 17 থেকে যদি 9 বাদ দেই তাহলে কত হবে? 8। আবার যদি আমি 9 থেকে 5, ওই 1 চলে আসলো 6 এইখানে, যদি 9 থেকে 6 বাদ দিই তাহলে কত হবে? 3। আর এইখানে 1। দেখো 1383। 1976 হচ্ছে আমার ইংরেজি সন, এবং কি এইখান থেকে আমি 593 বিয়োগ করেছি, পেয়েছি 1383। এটা হচ্ছে ওনার বাংলা সন। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো কবি সাহিত্যিক হোক, ওনার জন্ম মৃত্যু যদি বাংলা বঙ্গাব্দ বাংলা সনটা আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? ওই সন থেকে আমাকে 593 বিয়োগ করতে হবে। 593 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। এখন দেখো আমরা জানি যে আমাদের কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছেন, 1976 সালে মৃত্যুবরণ করেছেন, এবং ওনাকে বলা হয় বিদ্রোহী কবি। এবং উনি তো ছিলেন অনেক দিন, বলতে অধিকাংশ সময় ছিলেন ভারতে। বাংলাদেশে ওনার স্মৃতি বিজড়িত অনেক জায়গা রয়েছে, যেমন আমাদের সখীপুরের খুবই কাছে ত্রিশাল, এবং কি ত্রিশালে ওনার নামে একটা বিশ্ববিদ্যালয় করা হয়েছে,
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কেন করা হয়েছে? কারণ ওই এরিয়াটাতে উনি অনেক দিন ছিলেন, এই জন্য আর কি। উনি ভারতে ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের পর, যখন আমরা স্বাধীন হই, স্বাধীন একটি পতাকা, স্বাধীন একটি দেশ, একটা নির্দিষ্ট ভূখণ্ড পাই, তখন ওনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হলো। ওনার নিয়ে আসা হয়েছে 1972 সালে। 1972 সালে ওনাকে বাংলাদেশে নিয়ে এসে ওনাকে কি করা হলো? ওনাকে নাগরিকত্ব দেওয়া হলো। ওনাকে কি করা হলো? ওনাকে নাগরিকত্ব দেওয়া হলো। কত সালে? এটা হচ্ছে 1972 সালে। তারপর দেখো, 1976 সাল। এই সালটাতে ওনাকে 21 পদক দেয়া হলো। এবং দুঃখের বিষয় হচ্ছে এই 1976 সালে উনি মৃত্যুবরণ করলেন, আমাদের জাতীয় কবি। এই বিষয়গুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওনাকে বিদ্রোহী কবি কেন বলা হয়? আসলে উনি বিদ্রোহী কবি কেন? ওনাকে বিদ্রোহী কবি এজন্যই বলা হয় যে ওনার লেখার মধ্যে যে বিদ্রোহ ভাবটা ফুটে উঠেছে, বাংলা সাহিত্যের অন্য কোনো কবি সাহিত্যিকের লেখায় এমন বিদ্রোহ ভাব ফুটে ওঠেনি, যা ফুটে উঠেছে কাজী নজরুল ইসলামের কবিতায়। এই জন্য ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। আর ওনার একটি কবিতা রয়েছেন, কবিতার নাম হচ্ছে বিদ্রোহী কবিতা। কবিতার নাম কি? বিদ্রোহী কবিতা। এই কবিতায় উনি যেভাবে বিদ্রোহটা ফুটিয়ে তুলেছেন, অন্য কোনো কবি সাহিত্যিকের লেখায় সেটা সম্ভব না। এখন দেখো যে ওনার প্রথম প্রকাশিত একটি কাব্যগ্রন্থ আছে, সেটা তোমরা হয়তো বা জানো। কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই একটি কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই কবিতার মধ্যে বিদ্রোহী ভাব যেভাবে ফুটে উঠেছে, বাংলা সাহিত্যে অন্য কোনো কবির লেখায় এমন বিদ্রোহ ফুটে ওঠেনি। এবং কাজী নজরুল ইসলামকে অনেকেই বলে বিদ্রোহী কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, আবার অনেকেই বলে থাকে প্রেমের কবি। ওনাকে সকল বিশেষণ ধারায় বিশেষায়িত করা যায়, কিন্তু একটা বিশেষণ দ্বারা সবচেয়ে বেশি বিশেষায়িত করা যায়, সেটি হচ্ছে বিদ্রোহী। এজন্যই ওনাকে বলা হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। এখন দেখো, আমাদের পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন আসে। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে এরকম যে পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন, যেটা আমরা বলি অবজেক্টিভস, সেখানে এক ধরনের প্রশ্ন হয়, নিম্নের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? নিম্নের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? এবং কি এভাবেও হয়, মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা? সেখানে থাকবে কবিতা, সেখানে থাকবে উপন্যাস, সেখানে থাকবে নাটক, সেখানে থাকবে হচ্ছে গল্প, থাকবে প্রবন্ধ। সেখান থেকে তোমাকে কি করতে হবে? উত্তর করতে হবে। এটা একটু জটিল প্রশ্ন, কারণ আমাদের অবজেক্টিভসের মধ্যে সবগুলাই যে সহজ থাকবে এরকম না। এখানে 80% কোশ্চেন থাকবে যাতে সবাই পারে, কিন্তু 20% কোশ্চেন থাকবে যে প্রশ্নগুলা একটু এক্সট্রাঅর্ডিনারি, যারা একটু বেশি মেধাবী যারা, কেবল তারাই পারবে, অন্যদের পারতে একটু কষ্ট হবে। তার মধ্যে এই ধরনের প্রশ্ন থাকবে। আমাদের পরীক্ষায় যাতে এই ধরনের প্রশ্ন আসলে মিস না হয়, এজন্য আমরা কবিতার মতো করে কিছু কিছু লেখা মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো, নাটক। প্রথমে আমরা গেলাম নাটকে। কাজী নজরুল ইসলামের নাটকগুলো হচ্ছে
আলেয়া, ঝিলিমিলি, মধুমালা এবং পুতুলের বিয়ে, এই চারটি। তার নাটক কয়টি? চারটি। এই চারটি নাটক আমরা একটু গল্পের মাধ্যমে মনে রাখি বা কবিতার মতো করে। যেমন দেখো, তোমার লিখে নাও সবাই। দেখো, দুঃখিত, আমি মনে হয় চারটি বলেছিলাম। দেখো, আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে, একটু ভুল হয়েছে। দেখো যে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে সঙ্গে নিয়ে পুতুলের বিয়েতে গেল। কি দেখো, আমি আরেকটু ভালো করে লিখি। দেখো, আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে সঙ্গে নিয়ে পুতুলের বিয়েতে গেল। তাহলে নাটক কয়টি? নাটক হচ্ছে চারটি। মনে রাখার কৌশল হচ্ছে যে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে সঙ্গে নিয়ে পুতুলের বিয়েতে গেল। তাহলে চারটি নাটক হচ্ছে আলেয়া, ঝিলিমিলি, মধুমালা এবং পুতুলের বিয়ে। তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার মাত্র চারটাই তো, মাত্র চারটা নাটক, এটা তো মনে রাখতেই পারবো। কিন্তু না, যখন পরীক্ষায় আসবে নাটক, গল্প, প্রবন্ধ, উপন্যাস এবং কাব্যগ্রন্থ, তখনই তোমরা গুলিয়ে ফেলবে। কিন্তু একটু কবিতার মতো করে যদি বা গল্পের মতো করে যদি মনে রাখতে পারো, তাহলে অনেক দিন মনে থাকবে। এখন আমরা যাব উপন্যাস। উপন্যাস হচ্ছে তিনটি। উপন্যাস কয়টি? তিনটি। যেমন দেখো, আমরা একটু সহজভাবে মনে রাখবো। বাঁধনহারা মেয়েটি কুহেলিকাকে দেখে মৃত্যু ক্ষুধায় দেখো, বাঁধনহারা মেয়েটি কুহেলিকাকে দেখে মৃত্যু ক্ষুধায় ছটফট করতে লাগলো। এখানে বাঁধনহারা আমাদের একটি উপন্যাস, কুহেলিকা আরেকটি উপন্যাস, মৃত্যু ক্ষুধা আরেকটি উপন্যাস। এটা মনে রাখতে হবে কি, বাঁধনহারা মেয়েটি কুহেলিকাকে দেখে মৃত্যু ক্ষুধায় ছটফট করতে লাগলো। এখন আমরা যাব গল্প। ওনার গল্প গ্রন্থে গিয়ে আমরা এভাবেই মনে রাখার চেষ্টা করব। তোমরা একটু লিখে নাও।
শিউলিমালা রিক্তের বেদনের প্রতিদানে ব্যথার দান দিল। দেখো শিউলিমালা এটি হচ্ছে আমাদের একটি গল্প, আরেকটি হচ্ছে রিক্তের বেদন, আরেকটি হচ্ছে ব্যথার দান। এই তিনটি হচ্ছে আমাদের গল্পগ্রন্থ। তাই একটু মনে রাখার কৌশলগুলো আবার আমি তোমাদেরকে বলি যে নাটক মনে রাখার বিষয় হচ্ছে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে সঙ্গে নিয়ে পুতুলের বিয়েতে গেল। উপন্যাস মনে রাখার কৌশল হচ্ছে বাঁধনহারা মেয়েটি কুহেলিকাকে দেখে মৃত্যু ক্ষুধায় ছটফট করতে লাগলো। এবং গল্পগ্রন্থের মনে রাখার কৌশল হচ্ছে শিউলিমালা রিক্তের বেদনের প্রতিদানে ব্যথার দান দিল। শিউলিমালা রিক্তের বেদন, আরেকটি হচ্ছে ব্যথার দান। তোমরা যদি এভাবে পড়ো আমার কাছে মনে হয় দীর্ঘদিন তোমাদের মনে থাকবে, কিন্তু যদি এমনি মুখস্থ করতে যাও অনেক সময় তুমি ভুল করতে পারো, এমনকি ভুল করবে, সেটাই স্বাভাবিক। এ পর্যায়ে আমরা কবিতাটি বিশ্লেষণ করব। দেখো কবিতার নাম হচ্ছে নারী কবিতা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমাদের কবি বলছেন সাম্যের গান গাই। সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে আমরা এটুকুই বুঝি সমান, যেখানে পুরুষ মহিলা, ছেলে মেয়ে, ধনী গরিব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই জন্য আমাদের কবি বলেছেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমি সবসময় সমতার গান গাই, আমার চোখে পুরুষ আর নারী কোনো ভেদাভেদ নেই, সবই সমান। তারপর বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উনি বলতেছেন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে, যত কল্যাণকর কিছু হয়েছে, সবগুলা যে পুরুষ করেছে এমন না, অর্ধেক পুরুষ করলে অর্ধেক করেছে নারী। তারপর দেখো বলেছেন বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। পৃথিবীতে যত ধরনের পাপ তাপ এবং দুঃখ দুর্দশা যাই কিছু আসুক না কেন, সব যে শুধু নারীর কারণে এসেছে এমনটা না, সেখানে নারী পুরুষ উভয়ের কারণেই এসেছে, উভয়ই দায়ী। তারপর দেখো বলছে জগতে যত যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। বলতেছে জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা বোন এদেরই কারণে এই অভিযানগুলো সফল হয়েছে। তারপর দেখো বলছে কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বলছে কোন যুদ্ধে কত পুরুষ তাদের জীবন দিল, এটা লেখা আছে ইতিহাসে, খুব সুন্দর করে লেখা আছে এবং আমরা বারবার সেটা স্মরণ করি। কিন্তু যে পুরুষগুলা জীবন দিয়েছে সেই পুরুষগুলা নারীর যাদের বউ, তাদের বউগুলা কি হয়েছে? বিধবা হয়েছে। অসংখ্য নারী কি হয়েছে? তার সিঁথির সিঁদুর মুছে গেছে। একজন নারীর সিঁথির সিঁদুর কখন মুছে যায়? যখন তার স্বামী মারা যায়। এই যে তার স্বামী মারা গেল যুদ্ধে গিয়ে, তার কারণে সে কি হয়ে গেল? বিধবা হয়ে গেল। এখানে কষ্টটা কি ওই নারীর কম? কিন্তু ওই নারীকে আমরা কি করি না, কখনো স্মরণ করি না। কেন করি না? এটা হচ্ছে আমাদের দীনতা, এটা হচ্ছে আমাদের মনের দৈন্যতা। এখন দেখো বলছে কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত নারী প্রেরণা যোগাইলো, কত নারী সেবা দিল, সব কিছু করলো, কিন্তু স্মৃতি স্তম্ভের গায়ে দেখো তাদের নাম লেখা নাই। লেখা আছে কাদের? পুরুষের। যেটা সমাজে একটা বৈষম্য তৈরি করে। কিন্তু আমাদের কবি কাজী নজরুল ইসলাম কিন্তু তার পক্ষে নয়।
তিনি বলেছেন যে নারী তোমাকে সেবা দিয়েছে যুদ্ধের সময়, যে নারী তোমাকে সাহস জুগিয়েছে, সে নারীর কথাও খোদাই করে লিখে রাখা উচিত। তারপর দেখো বলছে, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বলছে কোনো কালেই পুরুষের তরবারি নারীর প্রেরণা ছাড়া জয়ী হতে পারে না। এই পৃথিবীতে যত কিছু অর্জন হয়েছে, যত কিছু সফলতা এসেছে, সব কিছুর পেছনে নারীর একটা ভূমিকা রয়েছে। কারণ কি? নারী তাকে প্রেরণা দিয়েছে। তারপর দেখো, সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। একটা যুগ ছিল, যে যুগে কি ছিল? নারীরা পুরুষের দাস ছিল। আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন সেই যুগটা বাসি হয়ে গেছে, সেই যুগটা আর এখন নাই। যে যুগে কি ছিল? নারী পুরুষের দাসী ছিল, কিন্তু এই যুগে সেটা নাই, সেটা বাসি হয়ে গেছে। তারপর দেখো, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ঢঙ্কাবাজি। বলছে আজকে আধুনিক যুগ, আজকের যুগটা হচ্ছে বেদনার যুগ, মানুষের যুগ। এই যুগটা হচ্ছে সাম্যের যুগ, মানে সমতার যুগ। এই যুগ কি? একজনের কাছে আরেকজন কি হয়ে থাকবে না? বন্দী হয়ে থাকবে না, সবাই স্বাধীন। তারপর দেখো, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। দেখো, আজকে একজন পুরুষ যদি নারীকে কি করে রাখে? বন্দি করে রাখে। কোনো একটা সময় আসবে যে সময় কি হবে? এই যে পুরুষ নারীকে বন্দি করে রাখার জন্য যে কারাগার নির্মাণ করেছে, সেই কারাগারে তাকেও একদিন ঢুকতে হবে। তারপর দেখো বলছে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। বলছে যুগের ধর্ম হচ্ছে এটাই। যুগের ধর্ম কোনটা? যে তুমি একজন মানুষকে কষ্ট দিবা, পীড়ন করবা, একদিন দেখবা সেই কষ্টটা তুমিই পাবে। এই জন্য কবি বলেছেন যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তুমি কাউকে কষ্ট দিবা, একদিন সেই কষ্ট তোমাকেও পেতে হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বা বোঝার চেষ্টা করেছ এবং ধৈর্য ধরে আমার ক্লাসটা শুনেছ, এই জন্য তোমাদের অভিনন্দন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি কোনো বাড়ির কাজ দেব না। বাড়ির কাজ দিব না এই জন্য যে আমি কবিতাটি পড়িয়েছি, বাড়ির কাজ হচ্ছে এটুকুই দিব। সেটা হচ্ছে যেমন দেখো, যে পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। তোমার বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো দেয়া আছে, এই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করবে না, তারা নিজস্ব ঢঙে নিজেদের মতো করে প্রশ্ন করবে। এখন তুমি বাসায় পড়ে তোমার পাঠ্য বইয়ের পিছনের যে সৃজনশীল সেগুলো পড়ে আসছো, কিন্তু পরীক্ষায় আসছে অন্যটা, কি করবে এখন তুমি? তখন তোমার কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার কথা হচ্ছে তুমি কবিতাটা ভালো করে বুঝবে এবং বুঝে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করবে। তুমি যদি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করতে শেখো, তাহলে এক সময় দেখবে যে তোমার কাছে কোনো প্রশ্নই কঠিন না, সবগুলোই সহজ হয়ে গেছে। ভালো থেকো।